প্রকৃতি হচ্ছে প্রাণীজগৎ, জীবজগৎ ও উদ্ভিদ জগতে বসবাসের এক বিস্ময়কর আধার। মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী, পাহাড়, সমুদ্র এরা সবই প্রকৃতির অংশ। প্রকৃতি না থাকলে প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ত। আর তাই প্রকৃতিকে বাঁচাতে, টেকসই করে ধরে রাখতে এই প্রকৃতিতে বসবাসরত মানুষকে তার যত্ন নিতে হবে। প্রকৃতির প্রধান আধার হচ্ছে বৃক্ষ বা গাছ। আর এই গাছ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, অক্সিজেন যোগায়। প্রাকৃতিক নানান বিপদের ঢাল হয়ে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে। একটি দেশের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করতে তার চারিপাশে কমপক্ষে 40% বন বা গাছ থাকা জরুরি। এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে বৃক্ষের বা বনের পরিমাণ রয়েছে 12 থেকে 15%। বিশেষ করে শহর অঞ্চলে এর পরিমাণ আরও কম। বনের পরিধি ও বৃক্ষের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারিভাবে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশের প্রায় 10% ভূমি বন অধিদপ্তর ব্যবস্থাপনা করছে। এর সাথে সাথে অন্যান্য সরকারি মালিকানাধীনও বনভূমি রয়েছে। এসব মিলিয়ে প্রায় 15%-এরও বেশি বনভূমি রয়েছে। এই বনভূমির সুস্থ ব্যবস্থাপনার জন্য, অর্থাৎ বনে যাতে জীববৈচিত্র্য সমৃদ্ধ থাকে, সেই জন্য বন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা বন পুনরুদ্ধারের কাজ করছি। প্রত্যেকটা বনের স্থানীয় প্রজাতি দ্বারা আমরা বনকে পুনরুদ্ধার করছি। প্রাকৃতিক বন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের দেশে প্রায় 54টি রক্ষিত এলাকা রয়েছে, যেমন জাতীয় উদ্যান, আমাদের উদ্ভিদ উদ্যান, এ ধরনের বিভিন্ন প্রকারের আমাদের সংরক্ষিত এবং রক্ষিত এলাকা রয়েছে। এই রক্ষিত এলাকাগুলি আমরা স্থানীয় জনসাধারণের সাথে যৌথ ব্যবস্থাপনা করছি। সাথে সাথে আমাদের সামাজিক বনায়ন কার্যক্রমও চলমান আছে। বর্তমানে আমরা সামাজিক বনায়ন কার্যক্রমেও আমরা স্থানীয় প্রজাতি দ্বারা বাগান করছি। আপনারা জানেন, আমাদের মধুপুর বনাঞ্চল এবং গাজীপুরের বনাঞ্চলেও আমরা স্থানীয় যে শাল প্রজাতি, এই শাল প্রজাতি দ্বারাই আমরা বনায়ন করে বন পুনরুদ্ধার করছি। সাথে সাথে যেসব অবক্ষয়িত বনাঞ্চল আছে, সেখানেও আমরা স্থানীয় প্রজাতি দ্বারা বাগান করছি। এছাড়াও যেসব বনভূমি বেহাত হয়েছে, অর্থাৎ অবৈধভাবে জবরদখল হয়েছে, সেই সব জবরদখলকৃত বনভূমিও আমরা পুনরুদ্ধার করে বনায়নের আওতায় নিয়ে আসছি। সাথে সাথে আমরা আমাদের উপকূলীয় এলাকায় নতুন যে গুটাচরও আমরা বনায়ন করছি। ম্যানগ্রোভ প্রজাতি আছে, সেই সব প্রজাতি দ্বারা। এর মাধ্যমে আমাদের বনাঞ্চলে যেমন আচ্ছাদন বেড়েছে, বন আচ্ছাদন বা বৃক্ষাচ্ছাদন বেড়েছে, তেমনি আমাদের বনের বাহিরেও ট্রি আউটসাইড ফরেস্ট যেটা আমরা বলি, সেখানেও বৃক্ষাচ্ছাদন বেড়েছে। এখন প্রায় 24%-এরও বেশি আমাদের দেশে বৃক্ষাচ্ছাদন রয়েছে। তবে একটি কথা, আমরা আমাদের বনকে বনের মতো, অর্থাৎ যেই বনাঞ্চলে যেই প্রজাতির গাছপালা জন্মে, আমরা সেই প্রজাতির দ্বারাই সেখানে গাছপালা, সেই প্রজাতি দ্বারাই আমরা বৃক্ষরোপণ করছি এবং এটা অব্যাহত থাকবে। এই প্রকৃতির মাঝে বসবাসরত জীবজন্তু, পশু পাখি, উদ্ভিদ, প্রাণীর অবাধ চলাচলের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয়। একসময় আমাদের দেশে বনের পরিমাণ ছিল বিস্তর। নানান পশু পাখি, জীবজন্তুর বসবাসে মুখরিত থাকত, তা এখন আর তেমনভাবে নেই।
তাই বনের পরিধি বৃদ্ধি এবং পশু পাখি জীবজন্তুর সংরক্ষণে বন বিভাগ পশু পাখি ও বন্য জীবজন্তুর আবাসস্থল বৃদ্ধি এবং সংরক্ষণের কাজ করে যাচ্ছে, যাতে আমাদের জীববৈচিত্র্যকে সুরক্ষিত রাখা যায়। আমাদের অন্যতম একটি বনাঞ্চল মধুপুর বনাঞ্চল। আমরা এটাকে মধুপুর জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছি। এই বনভূমি প্রায় ৪৫,০০০ একর বনভূমি নিয়ে এই বনাঞ্চল গঠিত। এখানে আমাদের স্থানীয় বাঙালি জনগণ যেমন আছে, সাথে সাথে গারো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও এখানে বসবাস করেন। প্রত্যেকটা বনাঞ্চলে প্রায় কোথাও না কোথাও ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করেন। তাদের সাথেও আমাদের যৌথভাবে বন ব্যবস্থাপনার কার্যক্রম চলমান আছে। শালবন অবক্ষয়িত আছে, অনেক বনাঞ্চল জবরদখল হয়ে গেছে, বনাঞ্চলে বন ব্যতীত অন্যান্য ফসল জন্মাচ্ছে। আমরা এখানে একটা প্রকল্পর মাধ্যমে আমরা এখন ফেজ বাই ফেজ যেসব বিদেশি প্রজাতি এখানে ছিল, যেমন আকাশমণি, ইউক্যালিপটাস, আমরা এই সব আকাশমণি এবং ইউক্যালিপটাস এগুলি ধাপে ধাপে আমরা অপসারণ করে সেখানে স্থানীয় যে শাল এবং শালের অন্যান্য যে সহযোগী প্রজাতি আছে সেই সব প্রজাতি দ্বারা বনায়ন করে আমরা মধুপুর শালবনকে পুনরুদ্ধার করছি। এবং এটা আমাদের ৩০, ৪০ বা ৫০ বছর আগে যে ধরনের শালবন ছিল সেই ধরনের শালবন আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, অর্থাৎ বন পুনরুদ্ধার করছি। শালের বীজ থেকে চারা জন্মানো অত্যন্ত কঠিন একটি কাজ। এই কাজেও আমরা সফল হয়েছি এবং ব্যাপকভাবে আমরা শাল এবং তার সহযোগী প্রজাতি দিয়ে বনায়ন করছি। এবং শুধু শাল না, শালের সাথে অন্যান্য যেসব প্রজাতি প্রাকৃতিকভাবে জন্মায় সবগুলি ওখানে থাকবে। সাথে সাথে এখানে যে ৪০ বা ৫০ বা তারও বেশি বছর আগে যেসব বন্যপ্রাণী বসবাস করত তারাও এখানে ফিরে আসবে। আমরা কৃত্রিমভাবেও ওখানে যেসব স্থানীয় বন্যপ্রাণী ছিল সেই বন্যপ্রাণীগুলির প্রজনন ঘটিয়ে সেখানে উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে আমরা যে ময়ূর প্রজাতি, এখানে মধুপুর অঞ্চলে ময়ূর ছিল বনাঞ্চলে, সেই ময়ূরের সফলভাবে প্রজনন ঘটাতে সক্ষম হয়েছি এবং এই ময়ূর আমরা অচিরেই এই বনাঞ্চলে উন্মুক্ত করব। পরিবেশের যে কোনো উপাদানের পরিবর্তন ঘটলে তার সামগ্রিক পরিবেশের উপর প্রভাব ফেলে। তাই পরিবেশকে সুরক্ষিত রাখা একটি রাষ্ট্রের জন্য খুবই জরুরি। বর্তমান বিশ্বে দূষিত নগরীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তার মধ্যে বাংলাদেশও দূষিত নগরীর তালিকায় যুক্ত হয়েছে। মূলত এর প্রধান কারণ হিসাবে অধিক জনসংখ্যার চাপকে দায়ী করা হচ্ছে। এই অধিক জনগণের বসবাসের জন্য নদী, খালবিল, ধানি ফসলের জমি ভরাট হচ্ছে। যাতায়াতের জন্য বন জঙ্গল কেটে রাস্তা তৈরি হচ্ছে। তাদের কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। সেসব শিল্প কলকারখানাগুলো আজ পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। নগরীর শব্দ দূষণ, বায়ু দূষণ ও শিল্প কলকারখানার বর্জ্য ফেলার অব্যবস্থাপনার কারণে আজ এ শহর ভোগান্তির শহরে পরিণত হয়েছে। পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষ নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগে থাকেন। বায়ু দূষণ একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি খতিয়ে দেখি এই দূষণগুলি কেন বেড়ে যাচ্ছে, বায়ু দূষণ, জনগণের ঘনত্ব খুব বেশি, যার ফলে শহর এলাকাগুলিতে কিন্তু গাড়ির সংখ্যাও সেইভাবে বেড়ে যাচ্ছে। সেই গাড়ির থেকে যে নির্গত ধোঁয়া বের হচ্ছে প্রতিনিয়ত, এবং গাড়ির ধোঁয়া একটা প্রধান কারণ। সেকেন্ড হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং সেইখানে যে আমাদের কল কারখানা থেকে যে আমাদের ধোঁয়াগুলি বের হচ্ছে সেটা একটা কারণ হচ্ছে। থার্ড হচ্ছে যে আমাদের জনবহুলের জন্য কিন্তু আমাদের কনস্ট্রাকশন কাজ বেড়েই চলছে, যে রাস্তাঘাট নির্মাণ, তারপরে রাস্তাঘাটের সংস্কার, এগুলি বেড়েই চলছে, যার ফলে এইখান থেকেও কিন্তু আমাদের বায়ু দূষণ হচ্ছে। শহরতলিতে আমরা যদি তাকাই দেখবেন যে
সব জায়গায় অপরিকল্পিতভাবে ইটের ভাটা তৈরি হচ্ছে এবং ইটের ভাটার থেকে যে কালো ধোঁয়াগুলি বেরোচ্ছে সেগুলি আশপাশের এলাকার মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষতি করছে। এছাড়াও কিছু জিনিস আছে যে আমরা যখন আমাদের যারা গ্রামে কৃষকরা আছে, কৃষকরা যারা তখন তাদের জমিতে ফার্টিলাইজার অথবা দেখা যায় যে পতঙ্গনাশক এগুলি ইউজ করছে, এগুলির থেকেও কিন্তু আপনার বায়ু দূষণ হচ্ছে। এছাড়া কিছু জায়গায় দেখবেন যে আপনি অপরিকল্পিতভাবে ময়লা ফেলে এগুলি আবার আগুন দিয়ে পোড়াচ্ছে, যার ফলে ওইখান থেকে নির্গত ধোঁয়াও কিন্তু বায়ু দূষণ করছে। বাতাস নেই, বাতাসের সাথে যখন সেই দূষিত বায়ু থাকে, যাদের অ্যাজমা আছে তারা এই বায়ু দূষণের এফেক্টেড হয়ে তাদের অ্যাজমার যে নিয়ন্ত্রণটা থাকছে না। উপর্যুপরি যে একটা ফুসফুসের যে লাং ক্যান্সারের কিন্তু প্রধান কারণের মধ্যে বায়ু দূষণ একটা কারণ আছে, সেই বায়ু দূষণের মধ্যে লাং ক্যান্সারও হচ্ছে। এছাড়া নিউমোনিয়াও হচ্ছে এবং হার্টের ক্ষতি হচ্ছে এবং স্কিনের ক্ষতি হচ্ছে। ইভেন দেখা যাচ্ছে গর্ভবতী মায়েদের কিছু ডিফেক্টও হচ্ছে এবং এই রোগগুলি সরাসরি আপনার বায়ু দূষণের সাথে রিলেটেড আছে। এখন এগুলি থেকে আমাদের উত্তরণের উপায় বের করতে হবে। এটা একটা আমরা পার্সোনালাইজ লেভেলে করতে হবে নিজস্বভাবে, আরেকটা সরকারিভাবেও উদ্যোগ নিতে হবে। বিশেষ করে আমাদের গাড়ি যেগুলি পুরানো গাড়ি আছে, যেগুলি বেশি ধোঁয়া নির্গত করে, কালো ধোঁয়া নির্গত করে, ক্ষতিকারক ধোঁয়া নির্গত করে, সেগুলিকে আইন করে বন্ধ করার ব্যবস্থা বা তাদেরকে যদি জরিমানার আওতায় আনে তাইলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেগুলি রাস্তায় নামবে না। আমরা যখন এই সমস্ত পরিবেশে যাব, বিশেষ করে আমরা মাস্ক ব্যবহার করব। মাস্ক ব্যবহার করলে দেখা যাবে যে আমাদের ইনহেলে যে পরিমাণ দূষিত বায়ু আসার কথা সেই ক্ষেত্রে কিছুটা আমরা রক্ষা পেতে পারবো। আসুন আমরা সরকারিভাবে এবং নিজস্ব উদ্যোগে সবাই মিলে বায়ু দূষণকে অ্যাভয়েড করে একটা সুন্দর পরিবেশ বান্ধব আমরা একটা দেশ করতে পারি। পাশাপাশি আমাদের সবুজ বিপ্লব করতে হবে, একটা প্লান্টেশন, যে প্লান্টেশন যদি থাকে, সবুজ বৃক্ষ থাকে, সেটাও বায়ু দূষণ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। আমাদের দেশে শহর ভিত্তিক বনায়নের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার চাপ, নতুন নতুন শিল্প কলকারখানা নির্মাণ, যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণের কারণে শহরে বৃক্ষের পরিমাণ কমছে। এক পরিসংখ্যানে দেখা যায় যে শহর ভিত্তিক এলাকায় কমপক্ষে 20% সবুজ থাকা জরুরি, অথচ আমাদের মহানগরীগুলোতে রয়েছে মাত্র 9% সবুজ বেষ্টনী। এই সমস্ত শহর উপশহরগুলোতে বৃক্ষের অবাধ রোপণের জন্য মহানগরের বড় বড় রাস্তার আইল্যান্ডের মাঝে নতুন নতুন ব্রিজ নির্মাণের নিচের অংশে সবুজায়ন করার জন্য বৃক্ষরোপণের কাজ করে যাচ্ছে বন অধিদপ্তরের সামাজিক বন বিভাগ। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়, যা আমাদের শহরের দূষিত পরিবেশকে অনেকটাই রক্ষা করে চলছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা এখন দূষণের একমাত্র উপায় হিসাবে বিবেচিত হচ্ছে। ঢাকা শহরের ভারসাম্য নষ্ট হচ্ছে দূষণের কারণে। এই দূষণ থেকে উত্তরণের জন্য বন অধিদপ্তরের অধীন ঢাকা সামাজিক বন বিভাগ ঢাকা নগরীর দূষণ রোধে বৃক্ষরোপণ করছি রাস্তার মিডিয়ানে এবং জিরো সয়েল কর্মসূচি কার্যক্রম বাস্তবায়ন করছি। এই বাস্তবায়ন কার্যক্রম করতে যেয়ে আমরা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ নারায়ণগঞ্জের সাথে আমরা সমঝোতা স্বাক্ষর করেছি। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা এখন রাস্তার মিডিয়ান, আসলে আমরা সাগুপ্তা এলাকায় যে বাউনিয়া খাল আছে, 10 নম্বর সেক্টরে যে খিজির খাল আছে, এই খাল সংলগ্ন পাড়ে আমরা রোপণ করেছি বিভিন্ন ফলজ, বনজ এবং শোভাবর্ধনকারী বৃক্ষ। এছাড়াও উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 17 নম্বর সেক্টরের
5 নম্বর এভিনিউ তো আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত যে সড়ক আছে সেটা আমাদের ইতিপূর্বে বৃক্ষরোপণ করা হয়েছিল। আমরা এখন লতা জাতীয় গাছ দিয়ে সেটা জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়ন করেছি। নারায়ণগঞ্জে আমরা কাঁচপুর ইউলুপ, মাতুয়াইল ইউলুপ এবং সানারপাড় যে ইউলুপ ছিল সেখানে নগরী যে দূষণ সেখানে কমানোর চেষ্টা করেছি। আমরা সেখানেও লাগিয়েছি গাছ। আমরা আসলে গাছগুলো কেন রোপণ করছি? আমরা গাছগুলো রোপণ করার মূল উদ্দেশ্য হচ্ছে নগরীর দূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য সৃষ্টি করা এবং আমাদের যে ঢাকা শহর কংক্রিটের শহর তাকে সবুজে আচ্ছাদিত করা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শহরে বাস করছে তারা ক্ষণিকের জন্য হলেও মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে এবং সবুজের মাঝে নিজেকে উদ্ভাসিত করতে পারবে। আশা করছি আমরা আমাদের এই কার্যক্রমে জনগণ উপকৃত হবে এবং ঢাকা শহরের দূষণ রোধ হবে। আমরা দেশের সাধারণ জনগণ, শিল্প প্রতিষ্ঠানের মালিক, পরিবেশবিদ সবাই এক হয়ে পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে একসাথে কাজ করি। আসুন আমরা আমাদের প্রকৃতিকে সুরক্ষা দিতে বৃক্ষরোপণে মনোযোগী হই। আমাদের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলে প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে সকলে এগিয়ে আসি।